परम प्रेममय सच्चिदानंद घन विग्रह नराकारे परब्रह्मरूपी सद्गुरु परमाराध्य ठाकुर महाराजेर रातुल चरणे कोटि कोटि प्रणाम जानाচ্ছি। प्रणाम जानाচ্ছি आजकेर এই महासम्मिलनेर महारास लीलार प्रतिनिधि सभापति आसाम मंगेशर सतमठेर पूज्यपात महंत महाराजेर रातुल चरणे आमार सतीर्थ ज्योतिबृंद माननीय ट्रास्टीबृंद तत्त्वावधायक समितिर सभापति महोदय सरस्वत मठेर कर्मकर्तागण समागत ठाकुर चरण आश्रित आश्रिता मायेरा भाइयेरा एवं भक्तबृंद এই शुभ समये शुभ मुहूर्ते शुभ लग्ने आमार जयगुरु सम्भाषण एवं प्राण भरा भालोबासा ग्रहण करबेन। जयगुरु। आज के आमादेर एकटा सौभाग्येर समय एसे गेछे। कोन जन्मे कोन कोन पूर्ण करेछि जे एखाने आमरा उपस्थित होते पेरेछि ता जानि ना। आज के এই महासम्मिलनेर महारास लीलार द्वितीय दिन। এই দ্বিতীয় দিনে ঠাকুর কল্পতরু সেজেছিলেন। যারা এখানে আসতে পারেন নাই, বিভিন্ন মঠ আশ্রম বিভিন্ন জায়গায় আজকে প্রত্যেকেই কল্পতরু উৎসব পালন করছে। ঠাকুর এই দিনে কল্পতরু সেজেছিলেন। সেই কল্পতরুর সৃষ্টি কথা আপনারা শুনেছেন গতকাল পূর্বে। সেই 1322 সনে ঠাকুরের হৃৎপিণ্ড স্বরূপ সেই সরস্বতী মঠে मात्र हाथे गोना 11 जन शिष्य भक्त अंतेवासीদের নিয়ে এই সম্মেলনে কল্পবৃক্ষ রোপণ করেছিলেন এবং ঠাকুর ভবিষ্যৎবাণী করেছিলেন। কারণ ত্রিকালদর্শী, তিনি সবই জানেন, ভূত ভবিষ্যৎ বর্তমান জানতেন। তাই তিনি ওই কল্পবৃক্ষ সেখানে রোপণ করে বলেছিলেন, জগতে যদি আর কিছু নাও করে যেতাম এই সম্মেলনই আমার স্মৃতি রেখে যেত। আরও কি বলেছিলেন, যে মঠাশ্রম করেছি তার যে কোনো প্রয়োজনীয়তা নেই তা নয়, আছে। তাও যদি না থাকে এই সম্মেলনের ক্ষেত্রটুকু যদি থাকে তাহাই যথেষ্ট বলে মনে করি। এমন এই সম্মেলনের মহিমার কথা আমাদের মুখে আনা ঠিক নয়, এটা যাবে না। ঠাকুরই এই সম্মেলনের মহিমার কথা তখনই প্রকাশ করে গেলেন। জগতে কিছু না করলে এতেই যথেষ্ট হতো। আর এই সম্মেলনী বৃক্ষ যা আকাশ ছুঁইবে, এই সম্মেলনে এই কল্পতরু বৃক্ষের সেই ফুলে ফলের সুগন্ধে মানবরূপী ভ্রমর যেখানে দলে দলে আসতে বাধ্য হবে ঠাকুর জানতেন। সেজন্য মনের জোরের সহিত একথা বলেছিলেন। আর জগজ্জনের মহামায়া তিনিও এই সম্মেলনের মহিমার কথা ব্যক্ত করে গেছেন। স্বয়ং জগজ্জননী মহামায়া তিনি একদিন ঠাকুরকে বলছেন যে তুমি যে লীলা আরম্ভ করেছো, তুমি যে লীলা আরম্ভ করেছো, এই কয়টা দিন আমি এদের কাউকে প্রারব্ধ কর্ম ভোগ করাতে পারছি না। আমি কাউকে এদের প্রারব্ধ কর্ম ভোগ করাতে পারছি না। তুমি যে লীলা আরম্ভ করেছো। তাহলে বোঝেন জগজ্জননী মহামায়া কেমনভাবে সম্মেলনের সেই ব্যাখ্যা, কেমনভাবে সেই মহিমার কথা ব্যক্ত করে গেছেন। তাহলে কী এমন আছে যে জগজ্জননী মহামায়া আমাদের এই কয়দিন প্রারব্ধ কর্মফল ভোগ করাতে পারছে না, আমাদের দুঃখ দুর্দশা জ্বালা যন্ত্রণা দিতে পারছে না? কী এমনভাবে আবদ্ধ করে রেখেছেন ঠাকুর এই জায়গায়? কোন সুরক্ষা বলয়ে এখানে বেঁধে রেখেছেন? ঠিক একটা সুরক্ষা বলয়, একটা সৌভাগ্য বলয়ে সৃষ্টি হয়েছে এখানে এই সম্মিলনী ক্ষেত্র। সে কীরকম? যেমন কুরুক্ষেত্রের যুদ্ধে আমরা তো দেখতেই পাচ্ছি, পঞ্চপাণ্ডবের 5খানা রথ ভগবান কি করেছিলেন? সৌভাগ্য বলয় বেঁধে দিয়েছিলেন। একটা বাণও কি প্রবেশ করতে পেরেছিল রথের ভিতর? পারে নাই। পঞ্চপাণ্ডব অক্ষত ছিলেন, ভগবান সে ব্যবস্থা করেছিলেন। কিছু হয় নাই, পাঁচ ভাইয়ের সুরক্ষিত ছিলেন, ভগবান আগের থেকেই সে ব্যবস্থা করেছিলেন। রথ যুদ্ধের শেষে ভগবান বলেছিলেন রথ হতে শীঘ্রই অবতরণ করো।
অবতরণ করার সঙ্গে সঙ্গে সেই অগণিত বানের যে তেজ, সেই তেজের রথগুলো ভস্মীভূত হয়ে গেল, আগুন লেগে পুড়ে গেল। তদ্রূপ এই সম্মেলনী ক্ষেত্রেও সেই সুরক্ষা বলয়ে একবারে আবদ্ধ করে রেখেছেন ঠাকুর মহারাজ। তাই জগজ্জনের মহামায়া বললেন যে এদের প্রারব্ধ কর্ম ভোগ করাতে পারছি না, এমন জিনিস তুমি করে গেছো। বামাখ্যাপাও এরকম করেছিলেন। মায়ের শ্রাদ্ধের সময় হঠাৎ করে আকাশ কী হয়েছিল, মেঘাচ্ছন্ন হলো, প্রবল ঝড় বৃষ্টি এসে গেল। বামাখ্যাপা তারা নামের একটা গণ্ডি এঁকে দিলেন চতুর্দিক দিয়ে, বাড়ির চতুর্দিক দিয়ে। বৃষ্টি পড়েছিল ভিতরে, পড়ে নাই, হ্যাঁ, সেই মায়ের নামে আবদ্ধ করে রেখেছেন। তদ্রূপ ঠাকুর মহারাজ এই সম্মেলনী ক্ষেত্র এমন একটা বলয় সৃষ্টি করেছেন যে অশুভ শক্তি বা কোনো শক্তি ঠাকুরের বিনা অনুমতিতে এখানে প্রবেশ করতে পারবে না। আজকে এই কল্পবৃক্ষ কল্পতরু সেজেছিলেন, তার একটু বলি। কল্পবৃক্ষ এটা সারস্বত মঠে ঠাকুর বলেছিলেন, আজ আমি এই সম্মেলনের দ্বিতীয় দিনে আমি কল্পতরু হয়েছি, তোমাদের যা যা চাওয়ার চাও, কিন্তু স্মরণ রেখো, মনে রেখো, চাওয়ার মতো চেয়েও, চাওয়ার মতো চেয়েও, চাইতে গিয়ে যেন ভুল করে ফেলো না, তাহলে ভুল হয়ে যাবে। তোমরা যা চাইবে তাই আমি দিব, কিন্তু চাওয়ার মতো যেন হয়। ঠাকুর চাইতে বললেন, কল্পতরুও সাজলেন। কল্পতরু মানে কল্পবৃক্ষ, সেই বৃক্ষের কাছে যে যা চাইবে সেই বৃক্ষ তাই দিতেই সমর্থ। তো ঠাকুর মহারাজের কাছে সবই আছে, তিনি এমন কল্পবৃক্ষ, যে যা চাইবে, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান জৈন যা আছে পৃথিবীতে, যত আছে, যত সম্প্রদায়, যত মত, ঠাকুরের কাছে যে যা চাইবে উনি দিতে পারবে। সে ওনার ভাণ্ডারে সবই পরিপূর্ণ, পরিপূর্ণ হতে পরিপূর্ণ, কিছুর অভাব নেই। তাই সরস্বতী মঠে অনেকে অনেক কিছু সেই সময় চাইলেন। ভুবনানন্দ মহারাজ কি চাইলেন? ঠাকুর, হাসি মুখে আনন্দ মনে তোমার এই সংসারের কর্মগুলো যেন করে দিতে পারি, এই আমি চাচ্ছি। তখন ঠাকুর বলেছিলেন, ভুবনের চাওয়াটাই ঠিক আছে, আর অনেকে অনেক কিছু চাইছে, চাকরি বাকরি, টাকা পয়সা, ধন সম্পদ, এর চাকরি হয় না, ওর হ্যান হয় না, এর ব্যাধি সমস্যায়, ওর সমস্যা। ঠাকুর দেখুন, আজ সত্যি সত্যি এই আমাদের শিবরূপী এই যে গুরু, শিবকল্প গুরু এখানে বসে আছেন, আমরা যে যা চাইব তিনি কিন্তু তাই দেবেন, তাই দেবেন। উনি এদিক ওদিক করবেন না, চাওয়ার মতো চাইতে হবে। সেই আমাদের প্রবীণ গুরু ভ্রাতা মার্টিন কোম্পানি থেকে নারায়ণ দাস নন্দী, হ্যাঁ দাদা, তিনি চেয়েছিলেন, কি চেয়েছিলেন? একটা কর্মক্ষেত্রে এমন এক জায়গা ওনার ট্রান্সফার হলো যে সেখানে মানুষ থাকার উপযোগী নয়, বিষাক্ত জল। মানুষ কিছুদিন থাকলে অন্য জায়গা থেকে তার আর বেঁচে আসা সম্ভব নয়। তাই অতি বিপদগামী হয়ে ঠাকুর কাছে প্রার্থনা জানালেন, ঠাকুর এখানে তো থাকতে পারবো না, তুমি এর ব্যবস্থা করো। পরদিনই ট্রান্সফার হয়ে গেল, অন্য জায়গায় চলে গেল। ঠাকুরের সামনে যখন আসছেন, পরবর্তীতে যখন ঘর বাড়িতে আসলেন, ঠাকুরের সামনে আসলেন, তখন ঠাকুর বলে উঠলেন, নারায়ণ, এরকম আর চেয়েও না, এরকম প্রার্থনা করো না, আমি তোমাদের হিতাকাঙ্ক্ষী, আমি তোমাদের চিন্তায় সবসময় সদা ব্যস্ত, কিভাবে তোমাদের এই সংসার থেকে তোমাদের সমস্ত আবর্জনা পরিষ্কার করে আমি নিয়ে যাব, সেই আমার কাজ। তুমি যে চাওয়াটা চেয়েছো এইরকম আর চেয়েও না, এরকম ভুল আর কোনো দিন করো না। তখন আমাদের সে প্রবীণ গুরু ভাই নারায়ণ দাস নন্দী তিনি বুঝতে পারলেন, সর্বনাশ, এই বৈষয়িক সম্পদ এইগুলো চাওয়া তো বৈষয়িকভাবে ঠিক হয় নাই। ঠাকুর বলেছিলেন, হাসি মুখে বরণ করে নেবে, যা যা আসে, যার যা কর্মে ভাগ্যে যা যা আছে, প্রারব্ধ কর্ম এসে আসবেই, ধাপে ধাপে আসবে, জীবনের বহু সমস্যা আসবে। হাসি মুখে সেটা আমার দান বলে, ভগবানের দান বলে তোমরা গ্রহণ করে নিও, সহ্য করে নিও। আজ কল্পবৃক্ষ
তাহলে আমারও তো চাইতে হবে আজ ঠাকুরের কাছে। আমার ব্যক্তিগতভাবে আমি ঠাকুরের কাছে একটু চাইব, আপনারা সবাই শুনুন, তারপরে আপনারা কে কী চাইবেন আপনারাও দেখবেন। কেন ঠাকুর কল্পবৃক্ষ সেজেছে, আজ তো চাইতেই হবে, আর চাইতে হবে। তাই ঠাকুরের কাছে আমি চাচ্ছি দুহাত ভরে যে ঠাকুর, প্রাণের ঠাকুর, তুমি আজ কল্পতরু সেজেছ, তোমার এই অধম সন্তান তোমার কাছে কি চাচ্ছে তুমি শোনো। তুমি যখন কোন জন্মের কোন পূর্ণ ফলে কি করেছি জানি না, তোমার চরণতলে যখন তুমি ঠাঁই দিয়েছ, তোমার চরণতলে যখন ঠাঁই দিয়েছ, আমাকে যখন তুমি গ্রহণ করেছ, আমার হাত যখন ধরেছ, তোমাকে যেদিন হাত ধরেছ আমার পেয়েছি, সেদিন আমার চাওয়া পাওয়া সব পূর্ণ হয়ে গেছে, আর চাওয়ার কিছু নেই। এই আমি চাইলাম। যেদিন ঠাকুর চরণতলে ঠাঁই দিয়েছে, যেদিন আমাকে ধরেছে, ঠাকুরের মতো এমন মহাসম্পদ যখন পেয়েছি, এর চাইতে বড় সম্পদ আর আছে বলে আমি মনে করি না। আর আমি এটাই চাচ্ছি যে ঠাকুর, আমার চাওয়া পাওয়া শেষ হয়েছে, আর আমি যেন তোমার কাছে কিছু চাই না। আমার চাওয়াটা আমি চাইলাম। এখন আপনারা বুঝে দেখবেন যার যার ব্যক্তিগতভাবে ঠাকুর কাছে আপনারা কি চান। ভগবান শ্রীকৃষ্ণর কাছে শ্রীকৃষ্ণ রাধিকাকে বলেছিল একটা বর প্রার্থনা করো। শ্রীমতী রাধিকা এই কথা বলেছিলেন যে প্রভু, তোমাকে যখন পেয়েছি আর বাকি কিছু নেই, আর আমি কিছু চাই না। এই সম্মেলনের মহিমার কথা, এটা কল্পবৃক্ষের কথা এখানে শেষ করছি। সম্মেলনের তিনটে উদ্দেশ্য আপনারা শুনেছেন। সর্বশেষ হচ্ছে ভাবের কথা, সেই ভাব বিনিময়ের কথা, আদর্শ গারস্থ জীবন সঙ্গশক্তির প্রতিষ্ঠা এবং ভাব বিনিময়। আমাদের দেবেশানন্দজি বলে গেছেন, সঙ্গশক্তি আদর্শ গৃহী না হলে সঙ্গ সঠিকভাবে করা যায় না। পাঁচটা যদি আদর্শ সংসার হয়, এক জায়গায় বসে সঙ্গ করতে পারে, তবে সেটা প্রাণের ঐকান্তিক মিলন সেখানে ঘটে, কারো মনে কোনো কিছু থাকে না। আর তারাই ভাব বিনিময় করতে পারে, ভাব তাদের ভিতরে উৎপন্ন হয়। আমি সেই মহাভাবের কথা, একজন প্রবীণ গুরু ভাই, আমি জ্ঞানী ভক্ত বলে আমি মেনে নিচ্ছি আমার মনে প্রাণে, এবং সর্বশ্রেষ্ঠ জ্ঞানী ভক্ত আমি ব্যক্তিগতভাবে বলছি, তিনি ছিলেন সেই বস্তারের রাজা প্রফুল্ল ভঞ্জদেও। তানার কথা একটু উচ্চারণ করব, একটু সেই তানার ভাবের কথা একটু বলবো। সেই ভাবটা আমরা গ্রহণ করতে পারি নাকি? সে অষ্টম বার্ষিক সম্মেলনী ভাওয়ালে হয়েছিল। এই অধিবেশন অষ্টম বার্ষিক মধ্য বাংলা আশ্রম ঢাকা কলোনি হয়েছিল। এই সম্মেলনী রাজা সাহেব ঠাকুরের আশ্রিত হয়েছে, বস্তারের রাজা প্রফুল্ল ভঞ্জদেও। রাজা সাহেব আসবে, সম্মেলনে মুখরিত হয়ে উঠছে। রাজা সাহেব আসবে, রাজা সাহেব আসবে, হইচই পড়ে গেছে। এবং রাজা সাহেব ট্রেনে অবতরণ করবেন। ট্রেন হচ্ছে, স্টেশন হচ্ছে জয়দেবপুর। জয়দেবপুর থেকে কলোনি জায়গাটা যেতে 3 কিলোমিটার পথ। তাই ঠাকুর মহারাজ কী করেছে, রাজা সাহেব আসবে, রাজার মান সর্বোচ্চ, আর ঠাকুর ব্যবহারিক জ্ঞানে সর্বোচ্চ, সব কিছুরই সর্বোচ্চ, ব্যবহারিক জ্ঞানেও সর্বোচ্চ। রাজা সাহেব আসবে, কি করতে হবে না করতে হবে, তাই তিনি তেমনভাবে, রাধা যেমন কৃষ্ণের জন্য বাসর সজ্জা সাজাতো, ঠাকুরও তদ্রূপ নিজে হাতে রাজা সাহেব আসবে, থাকার জায়গা, খাওয়ার জায়গা, সমস্ত জায়গা সুসজ্জিত করে রেখেছেন। এবং এই যানবাহনে কি আনবেন, 3 কিলোমিটার পায়ে চলা মেঠো পথ, গরুর গাড়ি, ঘোড়ার গাড়ি, চলে চলে রাস্তাটা উঁচু নিচু গর্ত এরকম আছে। হ্যাঁ, এখান থেকে হেঁটে আসতে হবে। আর যানবাহন গরুর গাড়ি, ঘোড়ার গাড়ি, মোষের গাড়ি। তা রাজা সাহেব কীভাবে আসবেন? ঠাকুর মহারাজ একটা পালকির ব্যবস্থা করলেন, গণ্যমান্য ব্যক্তিদের পাঠিয়ে দিলেন, জজ ব্যারিস্টার। কেন রাজা সাহেবকে আনতে হবে, এই যেমন তেমন একজনকে পাঠালে হবে না, গণ্যমান্য গুরু ভাইদের, প্রবীণ গুরু ভাইদের পাঠিয়ে দিচ্ছেন। ফুলের মালা টালা দিয়ে রাজা সাহেব অবতরণ করলেন, ট্রেন থেকে নামলেন। জয়গুরু ধ্বনি শুনেই রাজা সাহেব আনন্দে তার
মুখমণ্ডল উজ্জ্বল হয়ে উঠল। আনন্দে তিনিও জয়গুরু ধরে গুরু ভাইদের জড়িয়ে ধরলেন। গুরু ভাইরও ফুলের মালা দিতে চাচ্ছে, তিনি ফুলের মালাটা ধরে গুরু ভাইদের গলে পরিয়ে দিয়ে জয়গুরু ধ্বনি করে উঠলেন। রাজা সাহেবের মন প্রাণ একবার ভরপুর হয়ে উঠল আনন্দে। নামলেন, বললেন গুরু ভাইরা যে ঠাকুর মহারাজ পালকি পাঠিয়ে দিচ্ছে, আপনি পালকিতে উঠুন, আমরা এই যে গরুর গাড়ি ঘোড়ার গাড়ি আছে, মোষের গাড়ি, এতে আমরা যাব। এত আনন্দ ছিল রাজা সাহেবের অবতরণের সময়। পালকি দেখা মাত্র রাজা সাহেবের সেই ভাবমূর্তি অন্যরকম হয়ে গেল। সেই আনন্দ উল্লাস আর নেই রাজার মুখে। তিনি বলে উঠলেন, এসেছি গুরু দর্শনের জন্য, আর এই পালকিতে উঠে যেতে হবে, এও কি সম্ভব? কোন পথে যেতে হবে? গুরু বাইরে দেখিয়ে দিলেন। রাজা সাহেব পায়ের জুতা খুলে ফেললেন, হাতে নিলেন, নগ্ন পদে হাঁটা শুরু করলেন। রাজা সাহেবকে বাধা দেওয়ার মতো কেউ ছিল না। কত গণ্যমান্য ব্যক্তি জজবৃষ্টের আছে, রাজা সাহেবের সামনে দাঁড়িয়ে যে দ্বিতীয়বার কথা বলবে এমন সাহস কেউ করতে পারলেন না। হেঁটে চলে আসলেন, একবারে সাষ্টাঙ্গ প্রণাম করলেন ঠাকুরকে। ঠাকুরের চরণ দুখান মাথায় নিয়ে সাষ্টাঙ্গ প্রণাম করে কেঁদে ফেললেন যে ঠাকুর এ কী করছেন? আমার জন্য আপনি পালকি পাঠিয়ে দিচ্ছেন? আমি আপনার দাসানুদাস, আপনার চরণের ধুলাকণা, আর আমার জন্য আপনি আমার গর্ভের মাথা আপনি নিচু করবেন, আর পালকি পাঠিয়ে দিয়ে আমার গর্ভের মাথাটা উঁচু করতে চান? এরকম শাস্ত্রসম্মত কয়েকটা কথা রাজা সাহেব যখন বললেন, তখন ঠাকুরও তো শিব, স্বয়ং শিবকল্প পুরুষ, তিনিও বললেন, রাখো তোমার শাস্ত্র বাক্য, রাখো তোমার শাস্ত্র বাক্য, তুমি রাজা, রাজার মান আমার রাখতে হবে। এই তোমরা কে কোথায় আছো? যাও, তুমি ক্ষুধার্ত ক্লান্ত, যাও নিত্যকর্ম সারো, যাও যাও। এই আমার প্রফুল্ল ক্ষুধার্ত ক্লান্ত, তোমরা নিয়ে যাও, জায়গা দেখিয়ে দাও। রাজা সাহেব উঠে আসলেন, দেখিয়ে দিলেন থাকার ঘর, খাওয়ার ঘর, সব কিছু দেখিয়ে দিলেন। রাজা সাহেব কী করলেন? সেসব দেখলেন, দর্শন করে রাজার পছন্দ হলো না। কোথায় গুরু ভাইরা আছে? গুরু ভাইরা আছে সেই তৃণশয্যায়, সেখানে চলে গেলেন। বেডিংপত্র যা কিছু ছিল, তানার সঙ্গে জান্ডা ছিল, সেখানে চলে গেলেন। সেখানে গিয়ে নিত্যকর্ম সেরে খাওয়াটা করে গুরু ভাইদের নিয়ে বসে পড়লেন। খাওয়া শেষ হলো, তৃণশয্যায় আপনারা যে ভালো জায়গায় আছেন, এখন অনেক ভালো পায়খানা, ভালো বাথরুম, সব কিছু ভালো পাচ্ছেন। তখন ওরকম ছিল নয়, খড়ের খড় দিয়ে, ছন দিয়ে সেই কোনোরকম করা, দুটো বাঁশ দিয়ে পায়খানা করা, সেখানে বসে পায়খানা করা, এরকম ধরনের ব্যবস্থা তখন ছিল। সেই মতো অবস্থা রাজা সাহেব গুরুভাইদের মধ্যে একটা জায়গা করে নিয়ে খাওয়ার পরে গুরুভাইদের ডাকলেন, প্রবীণ গুরুভাইদের মধ্যে, কেন সময় নষ্ট করবে না। তিনি গুরুভাইদের বলছে, গুরুভাইরা ঠাকুরের প্রসঙ্গ করো, ঠাকুরের কথা একটু শোনাও, তোমরা পরম ভাগ্যবান, তোমরা ঠাকুরকে সবসময় পাচ্ছ, আমি তো পাচ্ছি না, আমার মতো অধমান নেই, ঠাকুরের মহিমার কথা একটু শোনাও, আমাকে শোনাও, আমার মন প্রাণ একটু শীতল করি। তখন গুরুভাইরা ঠাকুর প্রসঙ্গ করছেন। এমনিভাবে সন্ধ্যা হলো, রাত্রি এসে গেল। রাত্রে ঠাকুরের চোখে আর রাজা সাহেবের চোখে ঘুম নেই। হৃদয়ের মণিকোঠায় আলো জ্বালিয়ে এক নিরিখে গুরু দর্শন করছেন, হৃদয়ের মধ্যে গুরু চিন্তা করছেন। গুরু চিন্তা করতে গুরুময় হয়ে গেছেন রাজা সাহেব। সকাল হলো, প্রভাত হলো, হওয়ার আগে সবার আগে উঠে গেছেন। সবার আগে উঠে ঘুম থেকে উঠে নিত্যকর্ম সেরে আবার প্রবীণ গুরু ভাইদের দেখে দেখে জাগিয়ে তুলছেন। জাগিয়ে তুলে বলছে, আপনারা আসুন, আমি ঠাকুরের প্রসঙ্গ একটু করুন। সেই শেষ রাত্রে আবার বসিয়ে রাজা সাহেব সেই ঠাকুরের কথা শ্রবণ করছেন। রাজা সাহেবের অশ্রু দিয়ে একবারে জল গড়িয়ে গড়িয়ে পড়ছে। ভাবুন রাজা সাহেবের ভাবটা কীরকম। এমনিভাবে দিন হলো, রাজা সাহেবের এই সুললিত টাইম হয়েছে। জয়গুরু, আমার টাইম হয়ে গেছে। রাজা ওই সম্মেলনের শেষে ঠাকুর বলেছিলেন যে তোমরা দেখেছো এই যে রাজা সাহেব এসেছিল, তোমরা যদি সবাই রাজা সাহেবের ভাবটা গ্রহণ করতে পারো তবেই আমার গুরুগিরি সার্থক হবে। আমি এটাই তোমাদের চাচ্ছি। ঠাকুর একথা বলেছিলেন, রাজা সাহেবের ভাবটা আমাদের গ্রহণ করতে বলেছে, তাই আমরা যেন রাজা সাহেবের এই প্রফুল্ল ভঞ্জের ভাবটা গ্রহণ করতে পারি। জয়গুরু। অসমাপ্তি থাকলো।
জয় জয় গুরু জয় গুরু জয় গুরু।